নমস্কার, আপনারা রয়েছেন বিটিভি ত্রিপুরার পর্দায়। বিশেষ অনুষ্ঠান, রাজনৈতিক চর্চা বিষয়ক বিশেষ অনুষ্ঠান। আমরা সবাই অবগত, নির্বাচনী ফলাফল আমরা সবাই জেনে গেছি। এখন সরকার গঠনের পালা, আলোচনা প্রসঙ্গ চলছে, প্রায় শেষের পথে, শরিক হয়ে গেছে। এখন যে অবশিষ্টাংশ সরকার গঠনের যে জোট বন্ধন, তারপর হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। তো সেই বিষয়টাকে সামনে রেখেই আজ বিশেষ এই রাজনৈতিক চর্চা। শুধু আমরা স্টুডিওতে বসে নই, আমি সুপ্রভাত দেবনাথ, আমি মনীষা পাল চৌধুরী। আমরা যোগাযোগ সম্পর্ক স্থাপন করব সেই সুদূর দিল্লি থেকে। আমাদের বরিষ্ঠ সিনিয়র জার্নালিস্ট রয়েছেন, যিনি পার্লামেন্ট টিভির মনোজ বর্মা মহোদয়, ওনার কাছ থেকেও জানবো। তবে এর আগে, ওনার সঙ্গে যোগাযোগ স্থাপন করার আগে, সুপ্রভাত দা, হ্যাঁ, মাঝখানে একটু ঢুকি যে নরেন্দ্র মোদী কি জোট সরকার গঠন করতে পারবে? কি মনে হয়? অ্যাকচুয়ালি না পারার কোনো কারণ নেই, কেননা মূলত যে কথাটা বলতেই হয় সেটা হচ্ছে যে রাজনীতিতে অনেক কিছু সম্ভব। যে মানে এই এনডিএ জোটের, যেখানটায় এই নীতিশ কুমারই বলি বা চন্দ্রবাবু নাইডুর কথাই বলি, তারা কিন্তু এক সময় এনডিএ জোটের বিরোধী ছিল। ঠিক নির্বাচনের আগে গত জানুয়ারি মাসের দিকে কিন্তু তারা এনডিএ জোটের সঙ্গে আবার এমন ভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছেন, এর থেকে কিন্তু আমরা ভিতটাকে বলতে পারি যে হ্যাঁ, সরকার গঠনের জন্য বা সরকার চালানোর জন্য মোদির তেমন কোনো পরিশ্রম হবে না বা সমস্যা হবে না। আরো বিস্তারিত বলবো, তো চলুন আমরা আগে দেখি মনোজ বর্মাকে পাই। তাহলে আপনার চিন্তাধারায় হচ্ছে যে জোট সরকারটা করতে পারবে? হ্যাঁ, অবশ্যই করতে এটা পারবে। অনেকের একটা ভীতির কাজ করছে যে এই যে জোট সরকার করে মন্ত্রিসভা বা এটা কন্টিনিউ করতে পারবে কিনা, বা মাঝপথে কোনো সমস্যা হয়ে ওঠে কিনা, সেটা কি আপনি ভাবছেন সেই বিষয় নিয়ে? আপনি দীর্ঘদিনের একটা সাংবাদিকতার জীবন, অনেকগুলি বিধানসভা দেখেছেন। একদম। আসলে প্রথমত মোদী সরকার বা এই বিজেপি সরকার, মানে বিজেপি পার্টির কথা বলছি, ওনারা একক সংগঠন। হ্যাঁ, মনে হচ্ছে আমরা মনোজবাবুকে পেয়ে গেছি। হ্যাঁ, হ্যালো হ্যালো, ডিসকানেক্টেড। হ্যালো, আরেকবার একটু চেষ্টা করে দেখা যায়। হ্যাঁ, যে কথাটা বলছিলাম যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি, ঠিক আছে। এবার অবশ্যই শরিক বা শরিক দলের সঙ্গে জোট বন্ধন করে সরকার গড়তে হবে। প্রথমত যে বিষয়টা নরেন্দ্র দামোদর দাস মোদী উনি যে কাজটা করবেন, আমার ধারণা সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন বা বিকেন্দ্রীকরণ। এতদিন বা এই বিগত সময়গুলোতে আমরা যেটা দেখেছি যে মূল যে পাওয়ারটা, সেই বিষয়টাই হতো মানে এক হাত থেকে রিমোট কন্ট্রোলটা এক হাত থেকে রিমোট হতো। এখন যেহেতু শরিক হিসেবে বিশেষ করে এই নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু, তাদের হাতে কিছু পাওয়ার দিতে হবে। যেই পাওয়ারগুলো পেয়ে আমরা হয়তো একটা নিশ্চিত হতে পারবো যে এই জোট বন্ধনে এই শরিক যে বন্ধনটা হবে, সেটা অন্তত পক্ষে আগামী এই 5 বছরের জন্য সেটা একটা অটুট থাকবে। তো আমরা অনেক সময় দেখে থাকি যে বন্ড বলে একটা কথা হয়, মানে এই জোট বন্ধনে একটা আন্ডারস্ট্যান্ডিং, MOU, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। তো এই ধরনের মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে যখন কোনো কোম্পানির ক্ষেত্রে। আর রাজনীতির ক্ষেত্রে যেটা হবে সেটা হবে ডিসেন্ট্রালাইজেশন, অর্থাৎ বিকেন্দ্রীকরণ। এই পয়েন্টে যদি বিজেপি পার্টি এই পয়েন্টে যদি এগিয়ে যায়, তারা যদি তাদের শরিক দলগুলোকে বিভিন্ন পাওয়ার, বিভিন্ন ক্ষমতা প্রদান করে থাকে, তাইলে কিন্তু আমরা অনেকটা নিশ্চিত। হ্যাঁ, আশা করছি আমরা মনোজবাবুকে পেয়েছি। মনে হচ্ছে। হ্যাঁ,
आज हाँ जी ना, अभी सिग्नल ठीक है। हेलो, हाँ सिग्नल ठीक है, ओके। हाँ थोड़ा सिग्नल प्रॉब्लम लग रही है मेरे। इधर में ठीक है, आप सुन लीजिए हम लोग का बात अभी। हेलो, आप सुन रही है हम लोगों का आवाज? आप मुझे 2 मिनट बाद कीजिए। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে। যান্ত্রিক গোলযোগটা এখনো হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। যান্ত্রিক গোলযোগের বিষয়টা এখনো বিদ্যমান। বিশেষ করে উনিও সেখানটায় সেই যেখানটায় বৈঠক হচ্ছে, ধাপে ধাপে যেখানটায় সভা হচ্ছে তার কাছাকাছি রয়েছেন। আমাদের সঙ্গে কথা ছিল, উনি ওখান থেকে লাইভ আমাদের সঙ্গে কথা বলবেন। কিন্তু যাই হোক, আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো পেয়ে যাব। নরেন্দ্র মোদী তো আপনার জোট সমর্থন পেয়েছেন, কি বলছেন? একদম একদম, হ্যাঁ, সমর্থন পেয়ে গেছে। আমাদের কনফার্ম খবর। হ্যাঁ, কনফার্ম খবর পেয়ে গেছে বলেই কিন্তু উনি রাষ্ট্রপতির কাছে গিয়ে সরকার গঠন করার জন্য দাবি পেশ করেছেন এবং প্রথমে ইস্তফা দিয়েছেন। দেওয়ার পর উনি গিয়ে যে শরিক হয়েছে, কেননা এই যে সময়টা, এই সময়টার মধ্যে কিন্তু इंडिया जो हाँ हेलो, हाँ क्लियर है, आवाज क्लियर है। हाँ हम लोग तो आपका आवाज सुन रही हूँ, आप सुन रही है हम लोग का आवाज? हाँ, आपकी आवाज सुन रहा हूँ। ओके, तो अब मेरे साथ सुप्रभात देवनाथ है, प्लीज। हाँ, मनोज वर्मा जी। जी नमस्कार जी। नमस्कार नमस्कार। पहले कंफर्म कीजिए कि ये जो ओथ टेकिंग जो प्रोग्राम है, ये क्या टुमारो और डे आफ्टर टुमारो, मतलब सैटरडे होगा? जी, अभी तक की जो खबरें हैं उसके अनुसार 9 तारीख को प्रस्तावित है। 9 तारीख को संडे। जी 9 तारीख को प्रस्तावित है। हाँ। और जो है हाँ जी, और शुक्रवार को जो है वो एनडीए संसदीय दल की बैठक होने जा रही है। ठीक है, तो एनडीए संसदीय दल की बैठक होगी जिसमें प्रधानमंत्री नरेंद्र मोदी को जो के नवनिर्वाचित सदस्य हाँ। है वो अपना नेता चुनेंगे। अच्छा, इम्पोर्टेंट बात है, जी। इम्पोर्टेंट बात है ना? जी तो ये कोई चेंज का, कोई परिवर्तन का कोई सिग्नल और कोई ऐसा कोई संकेत है यहाँ पे? किस तरह का परिवर्तन? ना, मैंने जो बोलने जा रहा हूँ, क्योंकि ये नेता चुनने जा रहा है, तो नेता तो ऑलरेडी नरेंद्र सिंह मोदी जी होगा। जी हाँ, तो देखिए प्रक्रिया होती है। हाँ। अभी जब दिल्ली में बैठक हुई थी तो वो भाजपा नेतृत्व वाले राष्ट्रीय जनतांत्रिक गठबंधन के जो घटक दल हैं हाँ। उनकी बैठक थी। उन घटक दलों ने मिलकर नरेंद्र मोदी जी को अपना नेता चुना था। अब जो बैठक होने जा रही है कल शुक्रवार को, वो संसदीय दल की बैठक है। जो अच्छा। एनडीए के घटक दल हैं उनके समस्त सांसद सदस्य हाँ। जो ऑल मेंबर्स हैं वो मिलकर अपना नेता चुनेंगे नरेंद्र मोदी जी को। फाइन। तो मैंने जो बोलने जा रहा हूँ कि हाँ, जो हमारा यहाँ पे इंफॉर्मेशन है, नीतीश कुमार जी और चंद्रबाबू नायडू, जी ये दोनों का ये बैठक में आमंत्रित है ना क्या? जी बिल्कुल, वो राष्ट्रीय जनतांत्रिक गठबंधन का दोनों हिस्सा है, दोनों प्रमुख नेता हैं। हाँ, तो वो शामिल रहेंगे उस बैठक में, उनके सभी सांसद शामिल रहेंगे। और सभी सांसद आएंगे यहाँ पे। जी ठीक है। और भी एक बात है, ये जो सरकार बनने जा रहा है शरीक के साथ, इसका लॉन्जिबिलिटी के लिए कोई माने इंफॉर्मेशन, कोई कंफ्यूजन है यहाँ पे? जी देखिए दिल्ली में किसी प्रकार का कोई कंफ्यूजन नहीं है।
प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में राष्ट्रीय जनतांत्रिक गठबंधन की सरकार बनने जा रही है और राष्ट्रीय जनतांत्रिक गठबंधन के पास बहुमत से अधिक, जो बहुमत का मार्क है 272, उससे अधिक सदस्य हैं। इसलिए किसी प्रकार का कोई कंफ्यूजन नहीं है। चंद्रबाबू नायडू जो तेलुगु देशम पार्टी के नेता हैं, नीतीश कुमार जी जो बिहार के मुख्यमंत्री हैं, जेडीयू के नेता हैं, उन्होंने अपना पूर्ण समर्थन लिखित रूप में प्रधानमंत्री नरेंद्र मोदी जी को दे दिया है। अच्छा, जो लिखित रूप में देने जा रहा है और दे दिया है, लिखित रूप में समर्थन कर दिया है। अच्छा, तो मैंने ये जो लिखित का सिस्टम है, राइटिंग जो बॉन्ड है, ये बॉन्ड, ये तो दल बदलू का इसका कोई ऐसा अभ्यास है उन लोगों का। तो मैंने जो बोलने जा रहा हूँ आपको, तो ये लिखित रूप का जो ये क्या 5 साल के लिए बॉन्ड और ने क्या आप जरा दोबारा सवाल करिए अपना। দুবার দাঁড়ানো কি রে বলবে, দুবার বলতে, মানে আবার প্রশ্ন করতে বলছে। अच्छा अच्छा, हेलो, सुन रही है? हेलो, हाँ, जो बॉन्ड यहाँ पे जो राइटिंग इन रिटेन, হ্যালো বিচ্ছিন্ন হ্যালো, মনে হচ্ছে যোগাযোগ বিচ্ছিন্ন। आवाज आ रही है, बताइए। आवाज आ रही है। ओके, जो इन राइटिंग जो बॉन्ड हो चुका है, ये इन राइटिंग बॉन्ड इसके क्या 5 साल के लिए, और क्या यहाँ पे ऐसा कोई होगा जो जब उन लोगों का जो बॉन्ड में जो कॉन्ट्रैक्ट जो मिलीजुली का जो कोई, हेलो दादा देखिए, किसी प्रकार का बॉन्ड नहीं होता है ये। अच्छा, एक प्रकार का पूर्ण समर्थन होता है जी। आप राजनीति पूर्ण में समर्थन देते हैं किसी दल को। तो ये समझौता कैसे हो रहा है? ये समझौता का क्या, इसे थोड़ा बताइए यहाँ पे। दादा ये दादा इसमें समझौता नहीं है। देखिए, भारतीय जनता पार्टी के नेतृत्व में जो राष्ट्रीय जनतांत्रिक गठबंधन है, तेलुगु देशम पार्टी और नीतीश कुमार का जनता दल यूनाइटेड उसका हिस्सा है और चुनाव पूर्व ही ये गठबंधन चुनाव मिलकर लड़ा है। इसलिए किसी प्रकार के बॉन्ड की बात वैसे राजनीति में की नहीं जाती है। और नीतीश कुमार जी के साथ भारतीय जनता पार्टी लंबे समय से बिहार में सरकार चला रही है। तेलुगु देशम पार्टी के साथ भी भारतीय जनता पार्टी का एक पुराना रिश्ता रहा से तेलुगु देशम पार्टी भारतीय जनता पार्टी के साथ समय समय पर मिलकर सरकार बनाती रही है। वाजपेयी सरकार का हिस्सा तेलुगु देशम पार्टी थी, तो इसलिए किसी प्रकार का शक करना मुझे लगता है वो उचित नहीं है। आपके हिसाब में ये जो सरकार करेंगे वो मजबूत होगा, 5 साल के लिए निरापद है, ऐसा बोल रही है आप? हाँ ना, ऐसा है ना? बिल्कुल जी। देखिए, 272 सीटें चाहिए और एनडीए के पास 293 सदस्य हैं, बहुमत से अधिक है। इसलिए किसी प्रकार का सरकार को कोई खतरा नहीं होगा। ओके, और भी एक लास्ट क्वेश्चन है आपके पास, है ये टोटल नंबर ऑफ शरीक, जो शरीक में हम लोग यहाँ पे सुन रहे हैं क्या 21 ऐसा, तो यहाँ ऐसा कितना सारे दल शरीक हुआ है बीजेपी के साथ, ऐसा कोई लिस्ट है? हाँ मोनू जी, हाँ 293 समर्थक हैं। ठीक है, समर्थक है, लेकिन मैंने बोलने जा रहा हूँ कितना सारे पार्टी दल, जस्ट ये दोनों मिलाकर, हाँ जो ये दो आया बीजेपी के साथ, इसके साथ और भी कोई एक्स्ट्रा और थोड़ा कम वाला कोई पार्टी आया उसके साथ शरीक करने के लिए? देखिए, भारतीय जनता पार्टी के साथ जो खुद की भारतीय जनता पार्टी की 240 सीटें हैं, भारतीय जनता पार्टी के 240 अपने मेंबर हैं और तेलुगु देशम पार्टी और नीतीश कुमार जी की पार्टी को मिलाकर करीब 18 सांसद होते हैं। इसके अलावा शिवसेना शिंदे गुट के 7 एमपी हैं और चिराग पासवान के 5 एमपी हैं।
एक पार्टी वाले भी कई दल हैं, सबको मिलाकर 293 का तो उससे अलावा कई निर्दलीय सांसद जो हैं वो भाजपा नेतृत्व के संपर्क में है। आने वाले दिनों में ये संख्या 300 को पार कर जाएगी। ओके ओके, ठीक है। मोदी जी, थैंक यू सो मच हम लोग के साथ जुड़ने के लिए। हम लोग का जो ऑल त्रिपुरा देख रही है, आपका आवाज सुन रही है, वो हम लोग आभारी हूँ आपके साथ जुड़ने के। हम लोग जो सटीक सिद्धांत लिया। थैंक यू सो मच, बहुत बहुत धन्यवाद। बहुत बहुत धन्यवाद। ओके, थैंक यू। ওকে, হ্যাঁ, নমস্কার। আমরা যে বিষয়টা নিয়ে কনফিউশন ছিলাম, আমরা ভাবছিলাম যে এই জোটবন্ধনে মোদী সরকার বা বিজেপি সরকার যাদের সঙ্গে শরিক হচ্ছেন তারা কতটুকু মানে কনফিডেন্ট নিয়ে এই জোটবন্ধনটা হচ্ছে সেটা নিয়ে আমাদের কনফিউশন ছিল। মনোজজি কিন্তু এরকম বলছিলেন যে এরকম সম্পর্ক দীর্ঘদিন চলে এসছে মানে এই নীতিশজির দলের সাথে একদম। তো সেটার জন্য উনি নিশ্চিত যে 5 বছর খুব ভালোভাবে সরকার চালাতে পারবে। ওনার মানে জোর, মানে কথার মধ্যে জোর ছিল, জোর ছিল। আমি সর্বশেষ যে কথাটা জিজ্ঞেস করতে চেয়েছিলাম সেটাই তিনি লাস্ট মোমেন্টে আনসারটা দিয়েছেন যে বেশ কিছু নির্দল যাদের একজন দুজন এরকম করে এমপি সিট নিয়ে বিজেপির সঙ্গে শরিক হচ্ছে। তো এই প্রসঙ্গে আমি জানতে চেয়েছিলাম যে এই সবকটা ছোট ছোট দল যখন শরিক হচ্ছে উদ্দেশ্য একটা রয়েছে। উদ্দেশ্যটা হচ্ছে যে নরেন্দ্র মোদী এই মুহূর্তে সরকার চালানোর জন্য যে পদ্ধতিটা অবলম্বন করবেন সেটা হচ্ছে বিকেন্দ্রীকরণ। অর্থাৎ কিছু ক্ষমতা, কিছু পাওয়ার যাদের সঙ্গে শরিক হচ্ছে তাদের হাতে ভাগবাটোয়ারা করে দেবে। এই সিদ্ধান্তগুলো এখনো বোধহয় চূড়ান্ত হয়নি। হ্যাঁ, তো এই যখন কিছু কিছু ক্ষমতা শরিক দলগুলোকে দেবে, ঠিক এই সিগন্যালটা পাওয়ার পরিপ্রেক্ষিতে এই ছোট ছোট দলগুলো, বড় ছোট দল তো ঠিক আছে যে নীতিশ কুমারের দল এবং চন্দ্রবাবু নাইডুর দল, তারা তো একজন 18টি একজন 12টি এমপি সিট নিয়ে শরিক হচ্ছে 30টি। তো এদিকে বিজেপির সঙ্গে এই 30টি আসন জুড়ে গেলে হয়ে যাচ্ছে। কিন্তু এরপরও যে ছোট ছোট দলগুলোকে নিয়ে যে শরিকটা হচ্ছে এই ছোট ছোট দলগুলিকেও কিন্তু কিছু না কিছু দিতে হবে। সুপ্রভাতদা, এই যে সরকার গঠন হচ্ছে, জোট সরকার গঠন, তাতে কি আমাদের যে প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে মোদীর যে সম্পর্কের দৃঢ়তা সেটা কি খানিকটা দুর্বল হবে বলে মনে হচ্ছে, না আপনার ভাবনায় কি আসছে? এটা বিশেষ করে রাজনৈতিক পর্যালোচনায় কি আসছে, মানে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের কথা? হ্যাঁ, বিশেষ করে আমাদের দেশ সার্বভৌম দেশ, অর্থাৎ আমরা আমাদের এখানে যে শরিক বা জোট বন্ধন আমরা যাই হই না কেন, এইটা প্রভাব হিসেবে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আগের তুলনায় খানিকটা হিসেব করলে, ওইভাবে চিন্তা করলে আরেকটু তার মানে ভিত্তিটা আরো বাড়বে। হ্যাঁ, সম্পর্কের দিক থেকে কিভাবে? যুক্তিটা কি? হ্যাঁ, বাড়ার যুক্তিটা হচ্ছে যখন অনেকেই ভাবতেন সেটা যে যদি কোনো কারণে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠ পেয়ে যেত, তাহলে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেলে তো অনেকটা এইরকম অনেকেরই ধারণা ছিল যে বিভিন্ন রকমের, যে আমরা একটা জিনিস জানি 272 হচ্ছে ম্যাজিক নাম্বার, আর 361 একটা নম্বর রয়েছে সেটা হচ্ছে 2/3। যদি 361-র বেশি পেয়ে যেত শরিকে বা এককভাবে, আগে যখন বলা হয়েছিল 400 কা পার, তো ওই প্রেক্ষাপটে যদি 400-র উপরে বা 361-র উপরে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেত, তাইলে আমাদের প্রতিবেশী যে রাষ্ট্রগুলো, বিশেষ করে এদিকে বাংলাদেশ, এদিকে পাকিস্তান, ওনারা অনেক রকম একটা ভাবনা চিন্তা, এরকম অনেক সময় আমাদের যে সংবিধান, সেই সংবিধানের অনেক কিছু বিষয়, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যে সম্পর্কের বিষয়, সেই বিষয়গুলির উপর দৃষ্টিপাত হতো। এখন কেমন দৃষ্টিপাত হতো সেটা সময়ে বলা যেত। তো যেহেতু একক সংখ্যাগরিষ্ঠতা মানে নিরঙ্কুশ পায়নি,
অতএব আমরা ধরে নিতে পারি যে শরিক হওয়ার নাতে, মানে শরিক জোটবন্ধনের পরিপ্রেক্ষিতে ওই ধরনের যে এককভাবে বিজেপি সরকার গঠনের তুলনায় এখন যেহেতু শরিক দল আসবে, অতএব শরিক দল থেকেও কিন্তু কিছু না কিছু পরামর্শ নেওয়া হবে বৈদেশিক কূটনীতি, যে রাজনীতি বা কূটনীতির সময়ে। বোঝা গেল নিশ্চয়ই? আমি আর মাঝখানে একটা কথা বলছি, আমরা যখন মনোজ বর্মা সিনিয়র সাংবাদিক, সংসদ পার্লামেন্ট নিউজ চ্যানেল দিল্লি, আসলে আমরা যখন কন্টাক্টে পেয়ে গেছি তখন আর আমরা কথাটা বলিনি যে উনি সংসদ পার্লামেন্ট টিভির সিনিয়র সাংবাদিক। আর আমরা প্রথম মানে নির্বাচনের গণনার দিন থেকে আমরা শুরু করেছি ওনার সঙ্গে যোগাযোগ, সরাসরি দিল্লিতে আমরা কথা বলছি এবং আমরা সঠিক ইনফরমেশনটা পাচ্ছি। একদম, এটা তো একদম সত্য কথা। আর এই মুহূর্তে আর কি আমাদের তথ্য জানার আছে যে যে জিনিসটা আমাদের আলোচনার বিষয়ে থাকছে এবং ভারতীয় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আমাদের দেখা উচিত? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন করা হয়েছে। এই প্রশ্নটার উত্তর হিসেবে আমি দুটো পয়েন্ট বলতে পারি। একটা হচ্ছে এইরকম প্রায় নেক টু নেক ফাইট এখন যে সরকার গঠন হবে, যে অপোজিশন বিরোধী একটা ভালো সংখ্যা, এই সংখ্যাটা এইরকম হওয়াতে আগামী দিনে আমাদের দেশের উন্নতি কল্পে এটা অনেকটা সাহায্য হবে, এই ধরনের সংখ্যাটা। এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত, শরিক দল অধিক মাত্রায় শরিক দল হওয়ার কারণে আরেকটা জিনিস হচ্ছে কি, যে এই বিষয়টাতে অধিক শরিক হওয়ার কারণেও কিন্তু যে ওই বললাম বিকেন্দ্রীকরণ, তো সেই বিষয়টাও কিন্তু আমাদের দেশের উন্নতি কল্পে এটা মানে সুখদায়ক হবে, এইটুকুন অবশ্যই বলা যেতে পারে। তাহলে আমাদের মনে হচ্ছে যে জোট সরকারে আমরা ভারতবর্ষে কোনো ধরনের আমরা চিন্তা করার কোনো বিষয় নেই, যেটা মনোজিও বললো আপনার আলোচনা দৃষ্টিকোণ থেকে। হ্যাঁ, এই দৃষ্টিকোণ থেকে সেটাও বলতে পারি। আর সর্বশেষ আরেকটা কথা বলা যেতে পারে, সেটা হচ্ছে কি, এই মানে এককভাবে নিরঙ্কুশ না পাওয়ার পরিপ্রেক্ষিতে শরিকের সঙ্গে জোট বন্ধন হওয়াতে আরেকটা জিনিস পরিষ্কার হয়ে উঠছে যে কি কারণে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া যায়নি, যে বিষয়গুলো এর জন্য দায়ী, আগামী দিনে ওই বিষয়গুলো নিয়ে কিন্তু ভাববার সময় এসছে। একদম, এবং এটা একটা সুপ্রভাত খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা বিজেপি সরকার কেন সংখ্যাগরিষ্ঠতা পেল না, এইটা আজ বিজেপির বড় সমস্ত উচ্চপদস্থ যারা রয়েছেন তাদের ভাববার বিষয় এসছে যে সারা ভারতবর্ষে কেন এটা হয়েছে। এই জায়গা থেকে বলা যায় যে নর্থ ইস্টের রিপোর্ট অনেক ভালো। হ্যাঁ, তো একটা সময় এমনও হতে পারে, দেখা গেল কি যারা বর্তমানে শরিক রয়েছেন, বর্তমানে শরিক হিসাবে দলের সঙ্গে এসে সরকার গঠনে সহায়তার দিকে এগিয়ে এসছেন, আগামী দিনে এমনও হতে পারে তারা নিজস্ব যে দল সেগুলোকে ছেড়ে দিয়ে হয়তো বিজেপির সঙ্গে একদম অটুট ভাবে হয়তো করমর্দন করে নেবেন, মানে হ্যান্ডশেক করে একেবারে সংযোজিত হয়ে যাবে। অটোমেটিক্যালি তখন হয়তো বিজেপি একটা বড় দলে পরিণত হয়ে যাবে, তখন চিন্তা আসতে পারে যে একক সংখ্যাগরিষ্ঠতা পুনরায় পাওয়ার ক্ষেত্রে। আমার মনে হয় এই ধারণাটাই করা যেতে পারে। চিন্তাগুলি অনেক উচ্চে চলে গেছে। হ্যাঁ, আমরা এখন অপেক্ষা করব। মনোজ বর্মা আমাদেরকে জানিয়ে দিলেন যে হয়তো আগামী দুদিন তাদের সংসদীয় বৈঠক চলবে, এরপর দিন হয়তো মোটামুটি সেট আপ করবে। আর যতটুকু মানে আভাস পেয়েছি আমরা যে আগামী রবিবার দিন অর্থাৎ 9 জুন তারিখে হয়তো শপথ গ্রহণ অনুষ্ঠান হতে পারে, যতটুকু আমরা আভাস পেয়েছি। তো চলুন, আমাদের যারা দর্শক শ্রোতা রয়েছেন, আমরাও সেই 9 তারিখের দিকে সামনে রেখে অপেক্ষায় থেকে আমরাও অন্তত পক্ষে আমাদের বিটিভি ত্রিপুরার পর্দায় আজকে আমরা যে লাইভ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করেছিলাম, এইটার অন্তত পক্ষে আমরা আজকের মতো যবনিকা ঘটাচ্ছি। কি বলেন মনে হয়? একদম আমরা তো নামটাই দিয়েছি এরকম
খেলা এবার নিয়ে নিয়ে নীতিশজির হাতে। হ্যাঁ, পাশাপাশি পুরোটাই পাশাপাশি নীতিশবাবুর পাশাপাশি চন্দ্রবাবু নাইডুর কথাও কিন্তু এখন, হ্যাঁ কোনো অসুবিধা নেই। তারা দেখা যাক, তারা হয়তো আগামী রবিবার দিন আমাদেরকে একটা ভালো মেসেজ দেবেন। না, ভারতের নক্ষত্র খুব জলজল করবে সেটাই আমরা আশা করছি। একজন ভারতবাসী হিসেবে আমরা আশা করব ভারতীয় যে চলমান সরকার চলবে, জোট সরকার, সেটা আমাদের ভারতবাসীর জন্য একটা ভালো সুফল নিয়ে আসবে, সেটাই আশা করব। ধন্যবাদ। ঠিক ঠিক, অবশ্যই। তো যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিটিভি ত্রিপুরার পক্ষ থেকে। আমরা আজকের মতন এই লাইভ অনুষ্ঠান এখানটায় শেষ করছি।